আগের ক্লাসে বিভিন্ন রকম তড়িৎযোজী যৌগ তৈরি করেছিলাম বা তড়িৎযোজী যৌগ গঠনের শর্ত দেখেছিলাম, সমযোজী যৌগ গঠনের শর্ত দেখেছিলাম, লুইস ডট স্ট্রাকচার থেকে আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেশন করেছিলাম। আজকে আমাদের যেটা করার কথা সেটা হচ্ছে যে কোনো একটা আয়নীয় যৌগের মধ্যেও কিন্তু কোনো আয়নীয় যৌগ পারফেক্ট নাও হতে পারে। আয়নীয় যৌগের মধ্যে কিছুটা হলো সমযোজী ধর্ম কিভাবে বিকাশ করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমি আরেকবার বলছি হেডিংটা, একটা আয়নীয় যৌগের মধ্যে কিভাবে একটা সমযোজী ধর্ম জেনারেট করতে পারে সেটা আমরা দেখব। আচ্ছা, আমরা যদি দেখি ক্যাটায়ন, আমি ধরে নিচ্ছি এটা আমাদের ক্যাটায়ন আছে, অ্যানায়নটা একটু আকারে বড় হয় বলে আমি একটু বড় মাপে দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যানায়ন। আচ্ছা, এই ক্যাটায়নের প্রভাবে অ্যানায়ন কি হয়, এই ক্যাটায়নের যে নিউক্লিয়াস সে কি করছে, অ্যানায়নের নিউক্লিয়াসকে ডেফিনেটলি বিকর্ষণ করবে, যেহেতু নিউক্লিয়াস মানে দুটোই প্লাস চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু এই ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের এই যে বাইরে যে ইলেকট্রন মহল, সেই ইলেকট্রন মহলকে কিন্তু আকর্ষিত করবে। তাহলে যেটা ঘটছে, এই ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডল কিন্তু আর কোনোভাবে সিমেট্রিক্যাল বা আমরা সুষমভাবে বিন্যস্ত দেখতে পারবো না। তার জায়গায় কি হয়, এই ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নটা কিন্তু কিছুটা হলেও বিকৃত হয়ে যায়। কিভাবে না, এইভাবে আমরা দেখবো কিছুটা বিকৃত হয়। এই যে বিকৃত হওয়ার যে ঘটনা, কি বিকৃত হচ্ছে না, ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের এই যে ইলেকট্রন পরিমণ্ডল বিকৃত হচ্ছে। এই বিকৃত হওয়ার ঘটনার নাম হচ্ছে ধ্রুবায়ন বা পোলারাইজেশন, নাম ধ্রুবায়ন বা পোলারাইজেশন। এবার এই ধ্রুবায়নটা করছে কে, মানে বিকৃতিটা করছে কে না ক্যাটায়ন। এই জন্য ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা থাকে, ক্যাটায়নের থাকে ধ্রুবায়ন ক্ষমতা মানে বিকৃত করার ক্ষমতা, যাকে বলা হয় পোলারাইজিং পাওয়ার। আর বিকৃতটা হচ্ছে কে না অ্যানায়ন, সেই জন্য অ্যানায়নের যেটা থাকে তাকে বলা হচ্ছে ধ্রুবীয়তা বা পোলারাইজেবিলিটি, বা আমরা আরেকটা বলতে পারি যে ধ্রুবায়িত হওয়ার প্রবণতা। আমি আরেকবার বলছি, ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের এই যে ইলেকট্রন পরিমণ্ডলে বিকৃত হওয়ার ঘটনা তাকে আমরা বলবো ধ্রুবায়ন। আচ্ছা, ধ্রুবায়ন করাচ্ছে কে না ক্যাটায়ন, সেই জন্য এর আছে ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারাইজিং পাওয়ার। আর অ্যানায়নটা বিকৃত হচ্ছে, সেই জন্য এর যেটা পাওয়ার তাকে বলা হচ্ছে ধ্রুবায়িত হওয়ার প্রবণতা কিংবা ধ্রুবীয়তা, বা ইংলিশে যেটাকে বলা হয় পোলারাইজেবিলিটি। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি একটা আয়নীয় চরিত্র, তার মধ্যে এইভাবে যদি ওভারল্যাপ হতে থাকে বা ইলেকট্রন অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডল যদি এইভাবে বিকৃত হতে থাকে, তাহলে কিন্তু একটা সমযোজী ধর্মের বিকাশ ঘটে। ঠিক আছে, মনে রাখবে যে এই সমযোজী ধর্মটা যত বাড়ে, মানে অ্যাকচুয়ালি আমরা বলতে যাচ্ছি যে ধ্রুবায়নের মাত্রা যত বাড়বে তত এই বিকৃতিটা বাড়বে, আর বিকৃতি যত বাড়বে মনে রাখবে তত যৌগটা সমযোজী হওয়ার দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, তার মানে এক কথায় কি দাঁড়ালো, যে ধ্রুবায়ন যত বাড়বে সমযোজী যৌগ হওয়ার টেন্ডেন্সি তত বাড়বে। ঠিক আছে, এবার আসছে আমাদের ফাজান সূত্র। ফাজান কি বলছে না, ধ্রুবায়ন কি করলে কিভাবে কি বাড়বে ধ্রুবায়ন, সেই সংক্রান্ত হচ্ছে ফাজান সূত্র। আমাদের ফাজানের সূত্র নাম্বার 1, আমরা এই ছবিটা একটু দেখার চেষ্টা করবো, ছবিটা থেকে বোঝার চেষ্টা করব। কোন ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা নির্ভর করবে তার আয়নিক পোটেনশিয়ালের উপর। আয়নিক পোটেনশিয়াল সেটা কিভাবে পাবো না, সেটাকে ফাই দিয়ে ক্যালকুলেশন করা হয়। ফাই মানে না ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। তো আমরা কি দেখতে পাচ্ছি না, ক্যাটায়নের চার্জ যত বাড়বে তত আয়নিক পোটেনশিয়াল বাড়বে, আর আয়নিক পোটেনশিয়াল বাড়লে সেই ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা কিন্তু বাড়বে। আর ব্যাসার্ধ যত কমবে, মানে পরমাণুর আকার যত ছোট, মানে ক্যাটায়নের আকার যত ছোট হবে তার কিন্তু ধ্রুবায়ন করার ক্ষমতা বা আয়নিক পোটেনশিয়াল কিন্তু তত বাড়বে। ফাজানের সূত্র নাম্বার 1, ফাজান কি বলছেন 1 নাম্বার সূত্রতে, কারণ ফাজানের সূত্রটা হচ্ছে পোলারাইজেশনের উপর। ফাজান কি বলছে সূত্র নাম্বার 1-এ, মানে আমরা যেটা দেখতে চাইছি এবার হচ্ছে ফাজান সূত্র। একটু হেডিং দিয়ে দিলাম ফাজান সূত্র। ফাজান কি বলছে 1 নাম্বার, যে ক্যাটায়নের আকার নাকি ছোট হতে হবে। ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়নের আকার ছোট হতে হবে। ক্যাটায়ন যত ছোট হবে তত তার ব্যাসার্ধ কমবে। আকার ছোট মানে ব্যাসার্ধ কম, ব্যাসার্ধ কম মানে ফাই এর মান বাড়া, আর ফাই বাড়া মানে ক্যাটায়নটা ধ্রুবায়ন ক্ষমতা বাড়া, অতএব ধ্রুবায়ন ক্ষমতা আমার কিন্তু বাড়বে। অ্যানায়নের কি হতে হবে না, 2 নাম্বার সূত্র বলছে যে অ্যানায়নের
যে অ্যানায়নের আকার কিন্তু বড় হতে হবে, অ্যানায়নের আকার বড় হতে হবে। কেন বড় হতে হবে? তোমরা ভেবে দেখো যে এইরকম যদি আমাকে বিকৃতটা এরকম যদি আমি বিকৃতি করতে চাই বা বিকৃত করতে চাই, তাহলে এই বাইরের কক্ষের ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের কন্ট্রোল কি হবে? বেশি থাকতে হবে না কম থাকতে হবে? তো ডেফিনেটলি কম। কেন না, নিউক্লিয়াস যদি বেশি বল দ্বারা এই বাইরের কক্ষের ইলেকট্রনটাকে টানে, তাহলে কিন্তু আমরা কোনোভাবে এই ইলেকট্রন গুলোকে এইভাবে টানতে পারি না বা বিকৃত করতে পারি না। তার মানে যত আমার লুজলি বাউন্ডেড মানে আলগাভাবে যত ইলেকট্রনটা আবদ্ধ থাকবে, তত তাকে বিকৃত করা সোজা। আলগাভাবে কখন আবদ্ধ থাকবে না, যত অ্যানায়নের আকার বড় হবে তত কিন্তু আলগা ইলেকট্রনের সংখ্যা বাড়বে। তাহলে অ্যানায়নের আকার বড় চাই সেই কারণে। ঠিক আছে, এবার দেখো আমি যদি 3 নাম্বার পয়েন্টে আসি, 3 নাম্বারের ফাজান পয়েন্ট মানে ফাজান সূত্রে 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের একটা এই প্রথম দুটো সূত্রেরই একটা কনসিকোয়েন্স। কিরকম না, ধরো আমার কাছে এম নামক একটা পরমাণু আছে, আমি তার প্লাস দিলাম, +2 দিলাম, +3 দিলাম। তুমি দেখতে পাচ্ছ যে বা তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাটায়নের আকার আমার ছোট চাই। তাহলে আমরা এই তিনটে যে চার্জ দিলাম ক্যাটায়নে, তার মধ্যে কার আকার ছোট না +3, কারণ আমরা জানি ক্যাটায়নের চার্জ যত বাড়বে তার আকার তত কিন্তু ছোট হবে। তার মানে +3 চার্জ বেশি, এর আকার ছোট। তার মানে কি দেখতে পাচ্ছি এখান থেকে যে ক্যাটায়নের চার্জ বেশি হতে হবে, যাতে করে যত বেশি হবে তত আকার ছোট হবে, তত ভালো ধ্রুবয়ন হবে। নেক্সট পয়েন্ট, যদি আমি এক্স নামক কোন একটা অ্যানায়ন নিই, ধরো x-2 x-3, আমার অ্যানায়নের আকার বড় চাই। কার আকার বড়? তিনটে অ্যানায়নের মধ্যে না x-3, কারণ আমরা জানি যে অ্যানায়নের আকার যত বড় হবে তত কিন্তু যত চার্জ বেশি হবে অ্যানায়নের, তত কিন্তু তার আকার বড় হবে। আমার অ্যানায়নটা বড়ই চাই, অতএব আমি একটু উচ্চ চার্জের অ্যানায়ন নিই -3, ফলে অ্যানায়নের আকার বড় হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বেশি হতে হবে, তবে কিন্তু আমরা সমযোজী ধর্ম বা ফাজান সূত্রে বা ধ্রুবায়নের মাত্রাটা কিন্তু বাড়বে। এটা হচ্ছে চার্জ বেশি হতে হবে, মানে উভয় ক্যাটায়ন বা অ্যানায়ন উভয়ের কিন্তু চার্জ বেশি হতে হবে। ঠিক আছে, আর 4 নম্বর পয়েন্ট যেটা বলা আছে সেটা একটা অদ্ভুত বলা আছে, যে আমি আর এখানটা লিখলাম না, সেটা হচ্ছে যে যাদের নাকি যোজক কক্ষে 18খানা ইলেকট্রন আছে, সেই সমস্ত ক্যাটায়ন যাদের 8টা ইলেকট্রন আছে তাদের থেকে নাকি বেশি ধ্রুবায়ন ক্ষমতা দেখায়। এটা একটু বোঝার ব্যাপার আছে। কিভাবে না, ধরো আমি একটা পটাশিয়াম পরমাণু নিলাম, পটাশিয়ামের হচ্ছে 19 কি দাঁড়াচ্ছে না 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। ঠিক আছে, আর আমার একটা দাঁড়াচ্ছে কপার, কপার 29 যদি আমি বলি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 আর একটা হচ্ছে 4s1। এবার দেখো আমি যদি এটাকে কে প্লাস করি, তাহলে আমি 4s ইলেকট্রনটা এখান থেকে নির্গত করে দেবো। আমি যদি কপারকে প্লাস করি, তাহলে আমি এখান থেকে 4s ইলেকট্রনটা নির্গত করব। এবার দেখো পটাশিয়ামের যোজক কক্ষে আছে 6টা ইলেকট্রন, টোটাল হচ্ছে 8টা ইলেকট্রন আছে পটাশিয়ামের যোজক কক্ষে। কপারের Cu প্লাসের যোজক কক্ষে কতগুলো আছে না 18খানা ইলেকট্রন আছে। তো ফাজানের নিয়ম অনুযায়ী ফাজান যেটা বলছে যে যে সমস্ত ক্যাটায়নের যোজক কক্ষে নাকি 18খানা ইলেকট্রন আছে, তাদের ধ্রুবয়ন ক্ষমতা বেশি। কাদের থেকে বেশি না, যাদের যোজক মানে যোজক কক্ষে 8টা ইলেকট্রন আছে সেই সমস্ত ক্যাটায়নের তুলনায়। এবার কোশ্চেন হচ্ছে ফাজান এই কথাটা কিভাবে বলতে পারে? বলতে পারে একটা সেন্সে, দেখো যে এর বাইরের কক্ষে আছে পি উপকক্ষ, এর বাইরে আছে ডি অরবিটাল বা কক্ষ 3d অরবিটাল। আমরা যেটা দেখতে পাচ্ছি যে পি উপকক্ষের আমরা জানি আবরণী ক্ষমতা বা স্ক্রিনিং পাওয়ার সেটা বেশি। এবার কথা হচ্ছে স্ক্রিনিং পাওয়ারটা কি? স্ক্রিনিং পাওয়ার হচ্ছে যে 3p উপকক্ষ নিউক্লিয়াসের চার্জকে গার্ড করতে পারে ভালো। আমরা জানি যে আবরণী ক্ষমতার ক্রম সেটা হচ্ছে SPDF, মানে এস উপকক্ষের গার্ড করার ক্ষমতা বেশি কাকে না নিউক্লিয়াসের চার্জকে। এবার দেখো যদি পি এর গার্ড করার ক্ষমতা বেশি হয়, তাহলে ধরো এখানে একটা গার্ড করলো, কাকে গার্ড করলো না, ধরে নাও এখানে আমার একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চার্জকে গার্ড করলো। তাহলে এখানে যদি একটা অ্যানায়নও আসে, তাহলে কি একে কি নিউক্লিয়াস ভালো করে বুঝতে পারছে যে কি আছে না আছে, বা এরকম ভাবে টানবে কিভাবে? টানা সম্ভব না, যেহেতু এখানে গার্ড ভালো হয়েছে বা সেল্ডিং ভালো হয়েছে। ফলে এখান থেকে কিন্তু এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের পক্ষে টানা একটু টাফ।
কিন্তু একটা জিনিস দেখো, ডি অরবিটাল কিন্তু গার্ড করার ক্ষমতা কম বা শিল্ডিং এফেক্ট কম। আমি ধরে নিলাম সেটা গার্ডে এইভাবে, ফলে এখানে যদি বা গার্ড ভালো করে হয়নি, ধরো অ্যানায়ন যদি একটা আসে, তাহলে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে মানে কপার পরমাণুর নিউক্লিয়াস খুব ভালো করে কিন্তু টানতে পারবে। ফলে যেটা হয় যে এর বিকৃতটা এখানে বেশি হবে, এখানে কম হবে, যেহেতু পি আছে খুব ভালো করে গার্ড করেছে, নিউক্লিয়াস একে টানতেই পারছে না এর ইলেকট্রন পরিমণ্ডলকে, কিন্তু এখানে অত ভালো করেও গার্ড করতে পারেনি যেহেতু ডি অরবিটাল আছে। ফলে নিউক্লিয়াস অ্যানায়ন থাকলে এখানে তাকে কিন্তু খুব ভালো করে অ্যাট্রাক্ট করতে পারবে। সেই কারণেই বলা আছে যে যাদের নাকি 18টা ইলেকট্রন বিশিষ্ট কোনো আয়ন যোজক কক্ষে, তাদের ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে যাদের 8টা ইলেকট্রন বিশিষ্ট আয়ন আছে তাদের ক্ষেত্রে, মানে তাদের থেকে। এই গেল ফাজাল সূত্র। আমরা এবার ফাজাল সূত্রের কিছু অ্যাপ্লিকেশন দেখব। অ্যাপ্লিকেশনটা কি আছে ফাজাল সূত্রে? আমরা প্রথমে একটা কথা বলেছি যে ফাজাল সূত্রের দেখবে তোমাদের ফাজাল সূত্র কিন্তু ওইভাবে পড়ে না যে ফাজালের 1 নম্বর সূত্র বা 2 নম্বর সূত্র বা 3 নম্বর সূত্র এরকম লেখো, সেরকম না। আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে যে ফাজালের সূত্রের অ্যাপ্লিকেশন, যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব ফাজাল সূত্রগুলোকে কোনো কোনো ক্ষেত্রে, সেইটা আমরা যেটা প্রথমেই দেখছি যে ফাজাল সূত্র বা ধ্রুবায়ন ভালো হতে গেলে ক্যাটায়নের আকার ছোট চাই, অ্যানায়নের আকার বড় চাই, এবং ক্যাটায়নের চার্জ বেশি হতে হবে। ঠিক আছে, আমাকে যদি বলে যে NaCl ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে আর তার সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, এর মধ্যে কে ভালো সমযোজী, কে ভালো তড়িৎযোজী? ঠিক আছে, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে অ্যানায়ন প্রত্যেকটা সমান, প্রত্যেকটা ক্লোরিন আছে, অতএব অ্যানায়ন নিয়ে আমি ভাবছি না। আমি কি ভাবছি না, এখানে যে ক্যাটায়নটা আছে সেটা দেখো Na+, এখানে যে ক্যাটায়নটা আছে সেটা হচ্ছে Mg+2, আর এখানে যে ক্যাটায়নটা আছে সেটা হচ্ছে Al+3। ঠিক আছে, কোন ক্যাটায়নের চার্জ বেশি? আমরা জানি ক্যাটায়নের চার্জ বাড়লে তার ধ্রুবায়ন ক্ষমতা বাড়ে, আর ধ্রুবায়ন ক্ষমতা যত বা ধ্রুবায়ন যত ভালো হবে কোনো জায়গায়, তত ভালো কিন্তু সেই যৌগটা সমযোজী ধর্মের মানে প্রকাশ পাবে। তাহলে অ্যালুমিনিয়াম এখানে নিশ্চয়ই ভালো ধ্রুবায়ন ক্ষমতা আছে, যেহেতু এর চার্জ বেশি ক্যাটায়নের, তাহলে অ্যালুমিনিয়াম ধ্রুবায়ন ক্ষমতা বেশি, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ভালো ধ্রুবায়ন হবে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভালো সমযোজী হবে। তাহলে ভালো তড়িৎযোজীকে না সোডিয়াম ক্লোরাইড। এবার যখনই আমরা তড়িৎযোজী আর সমযোজীর ব্যাপারটা বুঝে যাচ্ছি, সঙ্গে সঙ্গে আমাদের আরো একটা অপশন হতে পারে যে আমরা জানি যে তড়িৎযোজী যৌগগুলো নরমালি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নরমালি কম হয়, সেটা আমরা জানি। আমরা যদি একবার সমযোজী কোনটা ভালো আর কোনটা ভালো তড়িৎযোজী সেটা যদি বুঝে যাই, তাহলে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমটাও আমরা বলে দিতে পারি। যেমন এখানে বলতে পারি সোডিয়াম ক্লোরাইড যেহেতু ভালো তড়িৎযোজী হচ্ছে, সেই জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, এর ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সি বেশি হবে, এর আর কালার ইন্টেন্সিটি কম হবে, কারণ আমরা জানি সমযোজী যৌগগুলো খুব ইন্টেন্স কালার হয়, আর তড়িৎযোজী যৌগগুলো মেইনলি কালারলেস অথবা সাদা বা কালার ইন্টেন্সিটি কম থাকে, এরকম আমরা দেখতে পারি। এগুলো বলতে পারি আমরা। আরো একটা উদাহরণ বলছি কালার ইন্টেন্সিটি থেকে, যেমন দেখো HgCl2 মার্কিউরিক ক্লোরাইড আর আসছে মার্কিউরিক আয়োডাইড, এর মধ্যে দেখবে কোনটা ভালো সমযোজী না ক্যাটায়ন তো সেম, এখানে অ্যানায়নের চার্জও সেম, Cl-ও মাইনাস আয়ন হবে, I-ও মাইনাস হবে, দুটোই মানে চার্জ সেম, কিন্তু আমরা জানি Cl মাইনাসের থেকেও I মাইনাসের আকার বড়। ঠিক আছে, তাহলে অ্যানায়নের আকার যত বাড়বে তত ভালো ধ্রুবায়ন হবে, তাহলে এই যৌগটাতে ভালো ধ্রুবায়ন হবে, আর ভালো ধ্রুবায়ন হলে জানি ভালো সমযোজী হবে। তো এই যৌগটা কালার ইন্টেন্সিটি বেশি, মানে এই যৌগটা অ্যাকচুয়ালি লাল কালার, আর মার্কিউরিক ক্লোরাইড কিন্তু আমার হচ্ছে সাদা কালার। ঠিক আছে, আর এবার বলছি যেখানে যত ভালো ধ্রুবায়ন হবে সেখানে তত ভালো সমযোজী যৌগের টেন্ডেন্সি বাড়বে, আর সমযোজী যৌগ যত ভালো হবে তোমরা বুঝতে পারছো যে আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান তত কমে যাবে, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সি কমে যাবে, তাপীয় স্থায়িত্ব কমে যাবে, কালার ইন্টেন্সিটি কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়বে সমযোজী ধর্ম প্রকাশ পেলে। এইগুলো হচ্ছে ফাজাল সূত্র। আমরা ভেরিয়াস টাইপস অফ অ্যাপ্লিকেশন দেখতে পাবো আমরা বইতে সমযোজী এখান থেকে। আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম আছে দেখো ফাজাল সূত্র থেকে, সেটা হচ্ছে লেড আয়োডাইড মানে PbI4, তার নাকি কোনো অস্তিত্ব নেই। যদিও PbCl4 এর PbCl4 এর আমরা অস্তিত্ব পাবো, কিন্তু PbI4 নামক কোনো যৌগের কিন্তু কোনো অস্তিত্ব পাওয়া যায় না। ঠিক আছে, এটা কেন পাওয়া যায় না সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে লেডের দেখো দু ধরনের চার্জ থাকে, Pb+2 থাকে, Pb+4 থাকে। যেহেতু এর চার্জ বেশি, তাহলে আমরা বলতে পারি Pb+2 তুলনায় Pb+4 এর ধ্রুবায়ন ক্ষমতা বেশি।
আকারও যেহেতু ছোট, চার্জ বাড়লে ক্যাটায়নের আকার ছোট হয়। তো ধরো আমার কাছে একটা ছোট আকারের Pb+4 আছে। আমি অ্যাকচুয়ালি Pb+i4 বানানোর সব রকম চেষ্টা করেছি। কিরকম চেষ্টা করেছি দেখো, আমরা Pb+4 আয়ন একটা করেছি, তার সাথে 4টে I- দিয়েছি, তা সত্ত্বেও আমরা Pb+i4 পাইনি। কেন পাইনি দেখো, আমরা Pb+4 দিয়েছি, তার সাথে 4খানা I- দিয়েছি, 4টে I- দিলাম, আকারে বড়, I- আকারে তুলনামূলকভাবে অনেক বড় আমরা দিলাম। I- দেখো Pb+4 এর দেখো ধ্রুবায়ন ক্ষমতা বেশি, অন্তত Pb+2 থেকে তো বেশি। Pb+4 এর ধ্রুবায়ন ক্ষমতা বেশি এবং I- এর ধ্রুবায়িত হওয়ার প্রবণতা বেশি। এবার কি হয়, দুটো I- এত বেশি ধ্রুবায়িত করার চেষ্টা করেছে, যে মানে দুটো I- এত বেশি ধ্রুবায়িত হওয়ার চেষ্টা করে যে এরা পরস্পর জারিত হয়। কিভাবে না, এত ধ্রুবায়ন করার চেষ্টা করেছে যে Pb+4 কি করেছে, Pb+4 এদের থেকে দুটো ইলেকট্রনকে ছিনিয়ে নেয়। দুটো ইলেকট্রন ধরো ছিনিয়ে নিল, ছিনিয়ে নিয়ে নিজে Pb+2 তে বিজারিত হয়ে যায় এবং দুটো I- যাদের থেকে ইলেকট্রন ছিনিয়ে নিল তারা জারিত হয়ে I2 তে পরিণত হয়ে যায়। অনেকটা ব্যাপারটা কি হলো, এখান থেকে ইলেকট্রন ছিনিয়ে নিল, তাহলে যেটা হলো যে এ আবার জায়গায় চলে এলো এবং নিস্তড়িত পরমাণু হয়ে গেল, এখান থেকে ছিনিয়ে নিল, এটা Pb+4 আর +4 আর রইল না, হয়ে গেল Pb+2। ঠিক আছে, এবার কি হলো, এর ধ্রুবায়ন ক্ষমতা গেল কমে, কারণ Pb+4 এর ধ্রুবায়ন ক্ষমতা বেশি, Pbi2 কম, মানে Pb+2 কম। সেই কারণে কি হলো না, এরা 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 পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে দিল না Pbi2 প্লাস এরা পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করলো না I2। আমরা কোনোভাবে Pbi4 কিন্তু পেলাম না। আমি আরেকবার বলছি, দেখবে তোমাদের বইতে যেরকম আছে যে Pb+4 এর ধ্রুবায়ন ক্ষমতা বেশি এবং I- এর ধ্রুবায়িত হওয়ার প্রবণতা বেশি। এবার কি হলো না, দুটি I- এত বেশি ধ্রুবায়ন করার চেষ্টা করেছে এই Pb+4 এর সাথে যে ওরা পরস্পর জারিত হয়ে I2 পরিণত হয়ে গেছে এবং Pb+4 এই আয়োডিন দ্বারা বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করে নিজে Pb+2 তে বিজারিত হয়ে গেছে। অতএব দেখো Pb+2 আছে, Pb+4 নেই, যে আমার Pbi4 টা তৈরি হবে। ঠিক আছে, ওই কারণে Pbi2 টা তৈরি হয়ে যায়, Pbi4 নেই। এবার তোমাদের কোশ্চেন হতে পারে তাহলে PbCl4 কেন আছে? স্বাভাবিক, PbCl4 থাকতে পারে, কারণ Cl- এর আকার এত বড়ও নয় আর ওর ধ্রুবায়িত হওয়ার প্রবণতা আয়োডিনের মতো এত বেশিও না, সেই কারণে PbCl4 টা পাওয়া যায়, Pbi4 নয়। আচ্ছা, আমাদের ফাজার সূত্রের অ্যাপ্লিকেশন প্রচুর আছে, হয়তো একটা ক্লাসে বললেও শেষ হবে না, এত এক্সাম্পল আমরা ফাজার সূত্রে পাবো। নেক্সট আমরা চলে যাচ্ছি অসমযোজী বন্ধনে বা অসমযোজ্যতায়। অসমযোজী যৌগটা কেমন না, সেটা হচ্ছে একটা অদ্ভুত কন্ডিশন অসমযোজ্যতা বা অসমযোজী বন্ধনে। অসমযোজ্যতা কন্ডিশন কি না, আমরা দেখছি যে আমরা জানি যেটা সমযোজী যৌগ তৈরি হয় নরমালি, যে একটা হাইড্রোজেন পরমাণুর এর একটা ইলেকট্রন, আর একটা হাইড্রোজেন পরমাণু তার একটা ইলেকট্রন। একটা হাইড্রোজেন পরমাণু নিজে সুস্থির হওয়ার জন্য কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে আর একজনের থেকে, ফলে নিজের একটা স্টেবল হলো, এই হাইড্রোজেন আর একটা ইলেকট্রন টানলো, এদের মধ্যবর্তী একটা বন্ড তৈরি হলো। এই বন্ধন মধ্যস্থ ইলেকট্রন জোড়টা কি হলো, দুটো পরমাণু নাকি সমানভাবে ব্যবহার করলো। যেটা হয় দেখতে একটা সমযোজী বন্ধন তৈরি করার সময় যে এক জোড়া ইলেকট্রন লাগে, ওই এক জোড়া ইলেকট্রনটা কার না, দুটো পরমাণু কিন্তু সমানভাবে দান করে, এ একটা ও একটা দিল, দুটো ইলেকট্রন হলো, তারা নাকি সমানভাবে ব্যবহার করার কথা। কিন্তু অসমযোজী বন্ধনের কনসেপ্টটা না সত্যি খুব অদ্ভুত। কিরকম না, ধরো আমি একটা অ্যামোনিয়া দিলাম, এখানে অ্যামোনিয়ার একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আমার আছে, তার পাশে একটা H+ এলো। H+টা আমরা কি বলবো, দেখো অ্যামোনিয়ার একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, কিন্তু H+ এর কোনো ইলেকট্রন নেই। হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল 1s1, 1s উপকক্ষে একটা ইলেকট্রন ছিল, কিন্তু H+ করা মানে তার ইলেকট্রন নেই। H+ যদি এর সাথে বন্ধন করতে চায়, করা কিন্তু সম্ভব হবে না। কেন না, অ্যামোনিয়ার ইলেকট্রন আছে, এর কোথায় কোনো ইলেকট্রন নেই। অ্যামোনিয়া কি করে যে একে একটা ইলেকট্রন জোড়, একটা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন কিন্তু ডোনেট করে। তার ফলে কি হলো না, এর মাথায় হয়ে গেল প্লাস, স্টিল একটা ইলেকট্রন পড়ে আছে, কারণ একটা দান করেছে ওই জন্য নিজের মাথায় প্লাস হলো। হাইড্রোজেনটা কি ছিল, প্লাস ছিল, একটা ইলেকট্রন পেয়ে নিউট্রাল হলো। ঠিক আছে, এবার এর একটা দাবি যে এবার তো আমার একটা
নাইট্রোজেনের একটা বন্ড আছে, মানে ইলেকট্রন আছে, এবার তো বন্ধন হতেই পারে। এবার কি হলো বন্ধনটা দেখো, যে আমরা কিন্তু এইভাবে বন্ধন করে নিতে পারি। তাহলে বন্ধনটা কিরকম দাঁড়ালো, না H3N এর মাথায় প্লাস একটা বন্ড এখানে, এই বন্ধন গঠনকারী ইলেকট্রন এখানে রইল। এবার একটা মজার ব্যাপার দেখো, এই যে বন্ধনকারী ইলেকট্রন যে এক জোড়া ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন কার, না নাইট্রোজেন। আর হাইড্রোজেনের কি ছিল, না একটাও ইলেকট্রন ছিল না, কিন্তু ব্যবহার করার সময় সমভাবে ব্যবহার করলো। মানে অসমযোজ্যতাটা কি হচ্ছে, যে এখানে একটা পরমাণু এক জোড়া ইলেকট্রন দান করলো, আর একটা পরমাণু এক জোড়া ইলেকট্রন গ্রহণ করলো, কিন্তু ইলেকট্রন জোড় পরবর্তীকালে সমভাবে ব্যবহার করলো। অদ্ভুত একটা অসমযোজী বন্ধনের কনসেপ্ট। অসমযোজী বন্ধনে কিছু শর্ত আছে, যেমন এখানে শর্তটা আমি পরে আসছি। এখানে নাইট্রোজেন হচ্ছে দাতা পরমাণু, H+ হচ্ছে গ্রহীতা পরমাণু, ঠিক আছে। আমরা অসমযোজী বন্ধনের শর্ত আসছি, দেখো শর্ত নাম্বার 1, যে দাতা পরমাণু হবে তার দেখো মিনিমাম ন্যূনতম একটা অন্তত নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতেই হবে। যে গ্রহীতা পরমাণু তার কি ইলেকট্রন জোড় থাকতে হবে, না তার ইলেকট্রন জোড় থাকাটা বাধ্যতামূলক নয়, কিন্তু তার কি বাধ্যতামূলক, না মিনিমাম একটা অন্তত ফাঁকা কক্ষক থাকতে হবে, যাতে করে যে এক জোড়া ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পারে বা জায়গা দিতে পারে বা অ্যাকোমোডেট করতে পারে। তার মানে যে দাতা পরমাণু তার কি হচ্ছে, যে মিনিমাম একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। যে গ্রহীতা পরমাণু তার কি হতে হবে, না মিনিমাম একটা ফাঁকা কক্ষক থাকতে হবে, যাতে করে এক জোড়া ইলেকট্রনকে অ্যাকোমোডেট করতে পারে। আর একটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে এই যে বন্ধন মধ্যস্থ ইলেকট্রন জোড়, তাকে কিন্তু দুটো পরমাণু সমান অধিকার করবে, মানে সমানভাবে ব্যবহার করবে। এরকম নয় যে একজন দিয়ে দিল আর একজন শুধু ব্যবহার করলো, সেরকম না। এক জোড়া যে ইলেকট্রন আছে তাকে কিন্তু দুটো পরমাণু, উভয় পরমাণু কিন্তু সমভাবে ব্যবহার করবে, ঠিক আছে। এই হচ্ছে অসমযোজী বন্ধনের কনসেপ্ট। আচ্ছা, নেক্সট আমরা আসছি, সেটা হচ্ছে সমযোজী বন্ধনকে ব্যাখ্যা করার জন্য। দেখো সমযোজী বন্ধনে আমরা চলে আসছি, যেটা আমাদের এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। সমযোজী বন্ধনকে ব্যাখ্যা করার জন্য আমাদের কিন্তু দু রকম থিওরি আছে, একটা হচ্ছে ভিভিটি আর একটা হচ্ছে এমওটি। ভিভিটিটার নাম হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, এমওটিটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। আমরা ভিভিটিটা শুরু করি, যেটা আমার একটা হিউজ কাজ পড়ে আছে এই চ্যাপ্টারে। ভিভিটি থেকে, এমওটি থেকে আছে কিন্তু অল্প পরিমাণ। আচ্ছা, আমরা ভিভিটি শুরু করছি। ভিভিটি অনুযায়ী বা ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী কোন সমযোজী বন্ধন নাকি দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ড, পাই বন্ড। সিগমা বন্ড কাকে বলা হবে, না দুটো উপকক্ষের যদি মুখোমুখি অভিলেপন হয়। অভিলেপন মানে কি জানো, একটা উপকক্ষ আর একটার উপর উঠে আসে, উপকক্ষ না কক্ষ। অভিলেপন বা ওভারল্যাপ, তাকে আমরা বলবো যদি সেরকম মুখোমুখি অভিলেপন হয়, মানে এইভাবে অভিলেপন যদি হয়, মানে একটা উপকক্ষ যেন এরকম আর একটা উপকক্ষ এরকম যদি একে অপরের উপর উঠে আসে, তাকে আমরা বলবো, তারপরে যে বন্ধনটা তৈরি হয় তাকে আমরা বলবো সিগমা বন্ধন। অনেকটা এই টাইপের কেস দেখতে পাবে, হয়তো কার্বন কার্বন, মানে এটা হচ্ছে পিএক্স অরবিটাল, এটা যদি পিওয়াই অরবিটাল বলি। আর একটা কার্বনের আছে পিএক্স, এখানে আছে এটা পিওয়াই। এই যে দুটো পিএক্স অরবিটালের যে মুখোমুখি ওভারল্যাপ, মানে একটা একজনের উপর উঠে এলো, এর ফলে যে বন্ধনটা তৈরি হবে সেই বন্ধনটাকে আমরা বলবো সিগমা বন্ধন, ঠিক আছে। হ্যাঁ, শুধু যে পিএক্স পিএক্স অভিলেপন হলে সিগমা বন্ধন হয় সেরকম না, একটা এস, দুটো এস উপকক্ষেরও এরকম অভিলেপন হতে পারে। ধরো ধরো আমি বললাম এটা 1s 1s, সিগমা বন্ধন হতে পারে। একটা এস এর সাথে একটা পি এরও অভিলেপন হতে পারে। একটা এস আছে গোলকাকার স্ট্রাকচার, যা তার সাথে একটা পি এর অভিলেপন হতে পারে। মনে রাখবে মুখোমুখি অভিলেপনের ফলে যে বন্ধনটা সৃষ্টি হবে তাকে আমরা সিগমা বন্ধন বলবো, যেটা অনেক স্ট্রং, অন্তত পাই বন্ধনের রেসপেক্টে। পাইটা কি, না পাইটা হচ্ছে দুটো উপকক্ষের মুখোমুখি না, দুটো উপকক্ষের পাশাপাশি অভিলেপনের ফলে যে বন্ধনটা সৃষ্টি হয় তাকে আমরা বলি পাই বন্ধন। অনেকটা এই টাইপের, দেখো যে এই হচ্ছে আমার উপকক্ষ, এই হচ্ছে আমার কেস, এখানে একটা অভিলেপন, এখানে একটা অভিলেপন। এই যে পাশাপাশি অভিলেপন, তার জন্য আমাদের কিন্তু পাই বন্ডটা জেনারেট করবে। মনে রাখবে তোমরা এখানে একটা ছবিটা দেখো, আমি যেটা একটু আগে বললাম যে সিগমা বন্ধন কিন্তু পাই বন্ধনের তুলনায় অনেক বেশি স্ট্রং হয়, ঠিক আছে। আরেকটা আমরা জিনিস দেখো, ধরো এটা হচ্ছে আমাদের পিএক্স, আমি এখানটা লিখে দিলাম, এটা হচ্ছে পিএক্স, এটা হচ্ছে পিওয়াই, এটাও পিওয়াই। আমি এই দুটো ছবি একটু মুছলাম।
আর আরেকটা আসছে আমার, দেখো পিজেড। পিজেড কোথায় আছে না, এইখানে একটা পিজেড, এই কার্বনটা এখানে একটা পিজেড। এবার দেখো, ধরো পিএক্স পিএক্স মুখোমুখি টাচ করে আমার সিগমা বন্ধনটা তৈরি হলো। সেকেন্ড টাইম যদি আমি সেকেন্ড কোনো বন্ধন তৈরি করতে চাই বা দ্বিবন্ধন তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে, পিওয়াই দুটোকে টাচ করাতে হবে। কিন্তু দেখো যা যেভাবে ছবিটা আঁকা আছে দেখো, তাতে করে কি পিওয়াই মুখোমুখি টাচ করতে পারে? এর মতো পারে না, কোনোভাবেই দেখো মুখোমুখি টাচ করতে পারে না। কিভাবে পারে, আমরা যদি একটু দুটোকে সামনাসামনি নিয়ে আসি, মানে যদি একটু বন্ধন দৈর্ঘ্য ছোট করি, তাহলে কি হবে, এই দুটো হয়তো পাশাপাশি টাচ করতে পারে, কিন্তু মুখোমুখি টাচ করার কোনো অপশন নেই। তার মানে একটা যদি বন্ধন তৈরি করি সেটা ডেফিনেটলি একটা সিগমা হবে। কিন্তু যদি দ্বিবন্ধন করার চেষ্টা করি, ভেবে দেখো ওই সেকেন্ড বন্ডটা, দু নম্বর বন্ডটা কিন্তু অবশ্যই পাই। এবার যদি আমি বলি যে কার্বন কার্বন ত্রিবন্ধন তৈরি করবো, সেক্ষেত্রে কি হবে, ধরো এখানে আছে পিজেড, এখানে আছে পিজেড। যদি আমি ত্রিবন্ধন তৈরি করার চেষ্টা করি, তোমরাই বুঝতে পারছো, এটা এখানে এটা এখানে, মুখোমুখি টাচ করার তো কোনো পজিশন নেই। কি হতে পারে না, আবার এক কেস আমার কিন্তু পাই বন্ধন তৈরি হতে পারে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, একটু দেখো, যে আমরা যদি একাধিক বন্ধনের কথা ভাবি, একাধিক বন্ধন, যেমন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হতে পারে, কার্বন কার্বন ডবল বন্ড হতে পারে, কার্বন কার্বন ট্রিপল বন্ড হতে পারে। যদি আমরা সিঙ্গেল বন্ডের কথা ভাবি, সেটা সবসময় জানবে সিগমা বন্ড হবে। যদি আমরা ডবল বন্ডের কথা ভাবি, মনে রাখবে আগে সিগমা বন্ড তৈরি হবে, তারপর একটা পাই বন্ধন তৈরি হবে। যদি ট্রিপল বন্ডের কথা ভাবি, তাহলে কি হবে না, আগে সিগমা হবে, তারপরে দুটো পাই হবে। মনে রাখবে দুটো পরমাণুর মধ্যে যদি আমাদের একাধিক বন্ধন তৈরি হয় বা মাল্টিপল বন্ড গঠিত হয়, তাহলে জানবে সিগমা আমার সবসময় একটাই হবে, পাই একাধিক হতে পারে। তার মানে যে পয়েন্টগুলো আমি একটু বলছি, দেখো, দুটো পরমাণুর মধ্যে যদি একাধিক বন্ধন তৈরি হয়, ডেফিনেটলি পাই সিগমা আগে হবে, তারপর পাই। সিগমার সংখ্যা সবসময় একটাই হবে, পাই হয়তো আমার একাধিক হতে পারে, ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবে যে সিগমা বন্ধন পাই বন্ধনের থেকে কিন্তু বেশি স্ট্রং, অনেক বেশি স্ট্রং কিন্তু পাই বন্ধন, সরি অনেক বেশি স্ট্রং হচ্ছে সিগমা বন্ধন, পাই বন্ধনের থেকে অনেক বেশি স্ট্রং। আচ্ছা, এবার আসছি আমরা সংকরায়ন থিওরির উপর। সংকরায়ন মানে অ্যাকচুয়ালি বিভিন্ন উপকক্ষগুলো বা কক্ষগুলোকে মিক্স করানো, মিক্সড করিয়ে আমরা যে একটা সংকর উপকক্ষ কিন্তু পেতে পারি বা হাইব্রিডাইজেশন কিন্তু হতে পারে। আচ্ছা, হাইব্রিডাইজেশন, সরি ভুল করছি, হাইব্রিডাইজেশন। আচ্ছা, সংকরায়ন, হাইব্রিডাইজেশন ব্যাপারটা কি হচ্ছে, বা সংকরায়ন যেটা কি হচ্ছে, বিভিন্ন উপকক্ষগুলোকে মিক্স করানো। এই হাইব্রিডাইজেশন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমাদের হাইব্রিডাইজড অরবিটাল বা হাইব্রিডাইজড বের করার জন্য আমরা আরো ডিটেলস পড়বো পরের ক্লাসে। আমরা শুধু একটুকু বুঝি যে হাইব্রিডাইজেশন করার জন্য যেটা আমাদের লাগে, সেটা একটা রেডিমেড সূত্র আছে, সেখান থেকে আমরা হাইব্রিডাইজেশন বের করতে পারি। সূত্রটা কি না, এইচ সমান হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, যেখানে ভিটা কি না কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু যোজক ইলেকট্রন সংখ্যা, মানে যোজক কক্ষের ইলেকট্রন সংখ্যাটা আমি বলবো এখানে। এম, এমটা হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। মেইনলি এখানে মনে রাখবে হাইড্রোজেন অথবা হ্যালোজেনের সংখ্যার কথাটাই হবে এখানে, হ্যালোজেনের সংখ্যা। মেইনলি হাইড্রোজেন এবং হ্যালোজেনের সংখ্যার কথা আমরা ভাবতে পারি, মানে মানে ক্লোরিন তো সমযোজী যৌগ করে না সেরকম ভাবে, যা হবে দেখবে ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন কিংবা হাইড্রোজেনের সংখ্যা। সি, সি হলো ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ মানে যদি থাকে তো, ইফ এনি, যদি ক্যাটায়ন হয় তাহলে এটাকে আমাকে ধরতে হবে। আর এ, এ হচ্ছে অ্যানায়নের চার্জ, মানে একই ব্যাপার, যে যদি থাকে অ্যানায়ন তাহলেই আমাকে কনসিডার করতে হবে, ইফ এনি। কিন্তু ব্যাপার হচ্ছে এই এইচ কি, এইচ এর মান বিভিন্ন রকম হতে পারে, অবশ্যই কোনটা পূর্ণ সংখ্যা হবে। ধরো এইচ এর মান আমার 2 হলো, কোনোভাবে ধরো এইচ এর মান 2 হলো, তাহলে সংকরায়িত দশ হবে এসপি। মনে রাখবে একটা এস একটা পি, একটা এস এর সাথে আরেকটা পি উপকক্ষের মিক্সিং। এইচ ধরো 3 হলো, তাহলে আমার মানটা দাঁড়াবে sp2, একটা এস দুটো পি। এইচ সমান 4 হলো, মানটা আসবে sp3। এইচ এর মান ধরো 5 হলো,
তাহলে মান আসবে sp3d। কারণ sp4 হতে পারে না, তার কারণ হচ্ছে মানে আমাদের পি কক্ষকের সংখ্যা কিন্তু তিনটে, px py pz। এইচ এর মান 6 হতে পারে, এইচ এর মান 6 হলে দাঁড়াবে sp3d2। আর এইচ এর মান আমার যদি 7 হয় সেক্ষেত্রে আমার মানটা দাঁড়াবে sp3d3। ঠিক আছে, এইভাবে আমি মানটা একটু বের করতে পারি। আমরা এবার কয়েকটা যৌগে একটু ক্যালকুলেশন করি। ও হ্যাঁ, তার আগে আমাদের আরেকটা ব্যাপার আছে যে আমরা একটা যখনই সংকরায়ন বের করব আমরা কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যাও কিন্তু একটু বের করে নেবো, যাতে পরবর্তীকালে আমাদের স্ট্রাকচার করতে একটু সুবিধা হয়। সেটা কি না, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা L সমান হচ্ছে H মাইনাস M মাইনাস D। H তো আমি অলরেডি এখান থেকে পাচ্ছি, M তোমরা জানো যে একযোজি পরমাণুর সংখ্যা আমরা পেয়েছি অলরেডি। Dটা হচ্ছে দ্বিযোজী মৌলের সংখ্যা বা দ্বিযোজী পরমাণুর সংখ্যা। দ্বিযোজী পরমাণুর সংখ্যা, দ্বিযোজী পরমাণু বলতে আমরা মেইনলি যেটা দেখবো অক্সিজেন এবং সালফার। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে দ্বিযোজী পরমাণুটা অক্সিজেন এবং সালফারের সংখ্যা ধরতে পারি যদি এই দুটি কেন্দ্রীয় পরমাণু না হয়। যদি কেন্দ্রীয় পরমাণু হয় তাহলে কিন্তু আমরা এটাকে ডি এর জায়গায় ধরতে পারি না। যদি এই দুটি কেন্দ্রীয় পরমাণু না হয় তবেই একমাত্র তাকে ডি হিসাবে কনসিডার করা যায়। যেমন দেখো, কার্বন ডাই অক্সাইডের কথা বলি, কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণুকে না কার্বন, তাহলে আমি এখানে ডি সমান 2 বলতে পারি, যেহেতু দ্বিযোজী পরমাণুর সংখ্যা 2। কিন্তু আমি যদি এখানে জল বলি, এখানে কেন্দ্রীয় পরমাণু কিন্তু অক্সিজেন, যদি অক্সিজেন হয় তাহলে কিন্তু ডি সমান 0, কারণ তাকে কিন্তু আমরা দ্বিযোজী পরমাণুর মধ্যে ফেলতে পারি না। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার আমাদের এখানে। নেক্সট আমরা কয়েকটা যৌগের সংকরায়ন করে দেখি। আজকে যেটা করব কি, খুবই এলিমেন্টারি কয়েকটা যৌগ আমরা নেক্সট দিন সংকরায়ন এবং তারপর সেখান থেকে কিন্তু জ্যামিতিক আকার আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের এফেক্ট গুলো কিন্তু দেখবো। আজকে জাস্ট কয়েকটা এলিমেন্টারি করে জাস্ট শেখানোর জন্য বলবো। আচ্ছা, আমরা সূত্রটা একটু রাখছি এখানে। প্রথমে আসছি আমরা মিথেন CH4 সংকরায়ন করে দেখি। H সমান হাফ ইন্টু, সূত্রটা দাঁড়াচ্ছে V প্লাস M মাইনাস C। আমি আরেকবার লিখলাম সূত্রটা, যদি ওপরে লেখা আছে। আচ্ছা, এখানে কেন্দ্রীয় পরমাণুকে না মনে রাখবে যার সংখ্যা কম, মানে একটা থাকে। নর্মালি আমরা বলছি একটা থাকে, কিন্তু পরবর্তীকালে দেখবে দুটো মৌল সমান হতে পারে। যেমন কার্বন মনোক্সাইডে কার্বন আছে, অক্সিজেন আছে, তার একটু অন্য নিয়ম। আমি স্টেপ বাই স্টেপ আসবো পরের ক্লাসে হয়তো। আপাতত দেখো যে যার সংখ্যা কম মোটামুটি ধরে রাখতে পারো তুমি তাকেই কেন্দ্রীয় পরমাণু। এখানে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। কার্বনের যোজক ইলেকট্রন কতগুলো না, কেন্দ্রীয় পরমাণু যোজক ইলেকট্রন আমার চাই। এখানে যোজক ইলেকট্রন কতগুলো আছে না, কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক 6, তার মানে দাঁড়াবে যোজক ইলেকট্রন 4, মানে 2 4। তাহলে যোজক ইলেকট্রনের জায়গায় আমি 4 বসালাম, প্লাস একযোজী পরমাণু মানে আমার আছে হাইড্রোজেন অথবা হ্যালোজেনের সংখ্যা, সেটা কত দেখতে পাচ্ছি 4। তো একযোজী পরমাণুর জায়গায় 4 বসালাম। মনে রাখো আমার ক্যাটায়নও নেই অ্যানায়নও নেই, এখানে আমি সেই পোর্শনটা বাদ দিলাম। সমান 4 মানে সংকরায়িত দশা দাঁড়াচ্ছে আমাদের sp3। ঠিক আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলো হবে না, আমরা যেটা দেখেছি সূত্রটা যে H মাইনাস M মাইনাস D। H এর মান 4, একযোজী পরমাণুর সংখ্যাটা, দ্বিযোজী পরমাণু আমার কিছু নেই, সমান হচ্ছে 0, মানে মিথেনের মধ্যে কিন্তু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমার নেই। নেক্সট আমরা যদি আরেকটা সূত্রের কথা ভাবি, সেটা হচ্ছে আরেকটা যৌগের কথা ভাবি। ধরো কার্বন ডাই অক্সাইড CO2, এর কি আছে না H সমান হাফ ইন্টু ধরো V, কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, যোজক ইলেকট্রন কটা না 4টে। একযোজী পরমাণু মানে কাকে বোঝায় নর্মালি, হয় হাইড্রোজেন নাহলে হ্যালোজেন। এদের কথা, হাইড্রোজেন বা হ্যালোজেন কিছু আছে না, নেই, 0। ক্যাটায়নও নেই অ্যানায়নও নেই, তো বাদ দিলাম। সমান কত দাঁড়াচ্ছে না 2 মানে সংকরায়িত দশা কি না sp। ওকে, সংকরায়িত দশা sp হল নিঃসঙ্গ ইলেকট্রন জোড় H মাইনাস M মাইনাস D কত না H এর মান হলো 2। একযোজী পরমাণু তো আমার এখানে নেই, দ্বিযোজী পরমাণু আছে দেখো দুটো, তার মানে হচ্ছে 2 সমান 0। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমার এখানেও নেই। ঠিক আছে, আমি আরো একটা জায়গার কথা বলি, আরো একটা যৌগের কথা আমি বলি। সেটার নাম হচ্ছে SO2Cl2 বা সালফিউরিক ক্লোরাইড। কেন্দ্রীয় পরমাণু বুঝতে পারছো, সংখ্যা কম, সালফারের আছে। H এর মান বের করছি, V যোজক ইলেকট্রন সংখ্যা কত হবে
না সালফারে যোজক ইলেকট্রন। সালফার আমরা জানি 16, আমরা যদি একদম 9 এর নিয়ম ইলেকট্রন বিন্যাস করি, দেখো 2 আর 6, তার মানে যোজক ইলেকট্রন হচ্ছে 6টা। ঠিক আছে, একযোজি পরমাণু মানে হাইড্রোজেন অথবা হ্যালোজেনের কথা, হাইড্রোজেন তো নেই, বাট হ্যালোজেন আছে 2, সেই কারণে আমি 2 দিলাম। ক্যাটায়নও নেই, অ্যানায়নও নেই, ছেড়ে দিলাম। সমান হচ্ছে 4, 8/2 4, মানে সংকরিত দশা কি হচ্ছে না sp3। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় L সমান হচ্ছে H - M - D। H কত না 4, N কত একযোজি পরমাণুর সংখ্যা না ক্লোরিন আছে 2। দ্বিযোজি পরমাণু দ্বিযোজি পরমাণু কোনটা না অক্সিজেন আছে 2, তার মানে 2 সমান 0। তার মানে সংকরিত দশা sp3, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে 2 0। এইভাবে আমরা সংকরায়ন করতে পারছি। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু সংকরায়ন করবো এবং সেখান থেকে বিভিন্ন রকম জ্যামিতিক আকার সম্পর্কে কিন্তু জানবো।